আপনি একটা মুভমেন্ট দেখবেন, হয়তো জনগণের মুভমেন্ট হয়তো শুরু হয়ে যাবে। আপনার মন্ত্রী যিনি ফাইন্যান্স মিনিস্টার বলেছেন এইগুলি সর্ট আউট করতে 2 বছর লাগবে, 2 বছরে পিটা মাইর দিয়া আপনাকে বের করে দেবে। আপনি আছেন কোথায়? আপনি তো মোটামুটি ইন্ডিয়ার মুখের উপরে জুতা খুলে মাইরা দিচ্ছেন। আপনি জুতা খুলে মাইরা দিচ্ছেন বেটা, কি মনে করস তোরা? আমরা এত ইম্পর্টেন্ট দেশ, আমরা তোর এখানে যাব? তো তো আপনি এই যে এইভাবে আপনি ওদেরকে যে রিজেক্ট করলেন, এরপরে তো ওরা আপনাকে ইনভাইটও করবে না। আর আপনি যখন যাবেন যে আমাকে, আপনার ডিসেম্বরে ধরেন পানির চুক্তি লাগবে, আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে গঙ্গার পানি, ওরা বন্ধ করে দেবে, ওরা দেবে না, আপনাকে ঘুরাবে। আপনি গেলে এই ভিজিটটা কত ইম্পর্টেন্ট ছিল। আপনি গিয়ে গঙ্গা চুক্তির ব্যাপারে আলাপ করতেন, এনভায়রনমেন্টের ব্যাপারে আলাপ করতেন, আপনি ট্রেডের ব্যাপারে আলাপ করতেন, আপনি মাল্টিল্যাটারাল যে জিনিসগুলি আছে সেটা নিয়ে আলাপ করতেন, চায়নার ব্যাপারে নিয়ে আলাপ করতেন। সেখানে এই কথা বললে হবে যে হাসিনা লুট করে নিয়ে গেছে, হাসিনার সময় অনেক কারাপশন হয়েছে, হাসিনা যে এক্সপ্রেসওয়ে বা পদ্মা ব্রিজ বা যে কোনো কাজই করেছে, এরকম 4টা করতে পারতাম, 10টা করতে পারতাম, করে দেখান, একটা করে দেখান, একটা করেন না, চেষ্টা করেন প্লিজ। আপনাকে তো আপনার, আপনি তো মনে করছেন যে চায়না আপনাকে করে দেবে, চায়না আপনাকে কিছু করে দেবে না, বিকজ ট্রাস্ট ডেফিসিট আছে, আপনার উপরে ট্রাস্ট ডেফিসিট। আপনি আমেরিকার পিছে দৌড়াচ্ছেন, চায়না ডাজ নট ট্রাস্ট ইউ, ইন্ডিয়া ডাজ নট ট্রাস্ট ইউ। সরকারের 6 মাস পূরণ হলো, খুবই স্বাভাবিক, হানিমুন পিরিয়ড শেষ হয়েছে এবং আজ 18ই আগস্ট, 18ই ফেব্রুয়ারি বর্তমান বিএনপি সরকার ওথ নিয়েছিল। 6 মাস পর এসে বর্তমান সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল গণমানুষের, কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে জনগণের তো প্রত্যাশা থাকবেই, এটা স্বাভাবিক। এবং যেহেতু আমাদের রাজনৈতিক জীবন 18 মাস ইউনূসের সময় এই দেশটাকে ধ্বংস করা হয়েছে, এই জন্য ইলেকশনের পরে জনগণের প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে যে এই সরকার। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার সময় কারোর কোনো কমপ্লেন ছিল না যে আমি বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, পানি পাচ্ছি না, কোনো ধরনের কমপ্লেন ছিল না। ইউনূস আসার পর থেকে এই কমপ্লেন শুরু হলো, এখন তো প্রকট অবস্থা হয়ে গেছে এই জিনিসগুলি। মানে আমরা তো তার ঢাকায় কিছু পাওয়ার পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, বাইরে তো এই জিনিসগুলি একদমই পাওয়া যাচ্ছে না। এইখানে ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন পলিটিক্যাল স্টেবিলিটি হবে, যখন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে। আপনার ইনফ্রাস্ট্রাকচারের উপরে তো শেখ হাসিনা অনেক কাজ করেছে, হোল লিস্ট অফ ইট, সে কি কি করেছে, সব দিকেই করেছে আপনার সে কাজ। সো এখন ওনাকে আমরা তাড়িয়ে দেওয়ার পর এই দেশে আর কোনো কাজ হয় নাই, নাই ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে, নাই ইনভেস্টমেন্ট এসেছে দেশে, নাই কোনো রিফর্মস হয়েছে দেশে। দেশ আগে যেভাবে চলতো সেভাবে চল বর্তমানেও চলছে। এবং জনগণ হতাশার মধ্যে আছে, সাংঘাতিক হতাশার মধ্যে আছে। এই জন্য রাস্তাঘাটে বের হলে কিন্তু এখন জনগণ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই। শেখ হাসিনাকে চাওয়ার জন্য যে দাবিটা আছে, এইটা মুখে মুখে আছে। আপনি দেখবেন যে আপনি একটা মুভমেন্ট দেখবেন, হয়তো জনগণের মুভমেন্ট হয়তো শুরু হয়ে যাবে। এত কষ্টে আছে জনগণ। এখন এর মধ্যে আপনি বললেন যে স্যালারিজ গুলি আমি বাড়িয়ে দেব, আপনি স্যালারিজ গুলি বাড়ান, আমার কোনো আপত্তি নাই, বা জনগণ বা যারা চাকরি করেন ওনাদেরও কোনো আপত্তি নাই। কিন্তু স্যালারি বাড়ানো ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ওর সাথে কিন্তু আপনাকে আপনার বাজেটারি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আর্থিক সিচুয়েশন কি আছে দেশের, সেটাও দেখতে হবে। আপনি না হয় লোকালি টাকা ছেপে আপনি ওদেরকে স্যালারি বাড়িয়ে স্যালারি দিয়ে দেবেন, কিন্তু এর সাথে যে ইনফ্লেশন বাড়বে। না, আমি আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে স্যালারি যাদেরকে বাড়ানো হচ্ছে সেটা তো যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারী আজকে মাত্র
15 লাখ প্লাস মাইনাস। একটা অংশ, মানে 18 কোটি মানুষের একটি অংশ হয়তো কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে, কিন্তু বাকি মানুষের কি হবে? যেটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রাইভেট সেক্টরে তো অনেক এমপ্লয়মেন্ট আছে, অনেক লোকজন আছে, ওইগুলি নিয়ে তো কেউ কোনো কথা বলছে না যে ওদের স্যালারি স্ট্রাকচারটা কি হবে। সো এখানে একটি বৈষম্য সৃষ্টি হবে বিটুইন দি প্রাইভেট সেক্টর এন্ড দি পাবলিক সেক্টর। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, হ্যাজ দ্য গভর্নমেন্ট গট মানি? আর দ্য বিজনেসম্যান প্রসপারিং? কি ব্যবসায়ী যারা আছেন ওনাদের ব্যবসা কেমন চলছে? ওনারা কি ব্যবসা ঠিক করে চালাতে পারছেন কিনা? ওনাদের যে রিকোয়ারমেন্টস গুলি থাকে, ক্রেডিটের রিকোয়ারমেন্টস ব্যাংকের থেকে, এইগুলির কি অবস্থা, কি পরিস্থিতি? এর মধ্যে আপনি ইন্ডিয়ান ভিজিটটা ক্যান্সেল করে দিলেন, আর আপনি ওদিকে ইন্ডিয়ার থেকে বলছেন আমার কাঁচামরিচ দরকার, আমাকে দাও, 400 টাকা হয়ে গেছে। আপনার পেঁয়াজ দরকার, আপনি তেল দরকার, আপনি 200,000 মেট্রিক টনের আপনি এগ্রিমেন্ট করতে চাচ্ছেন অ্যানুয়াল ইসে। তারপরে ধরেন আপনি গঙ্গা গঙ্গার চুক্তি যেটা আছে সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানি লাগবে, পানির জন্য আপনি কি করছেন? এই অনেক কিছু আছে যেটা ইন্ডিয়ার সাথে রিলেটেড আছে, বিকজ ইন্ডিয়ার সাথে তো আমাদের ব্যবসা কিছু অফিসিয়াল হয়, কিছু আনঅফিসিয়াল হয়। আপনি যেভাবে যে আচরণ করলেন, আপনার দেখেন, আপনি ভিজিট কি বললেন প্রথমে, আপনাকে দেখেন, দ্য ইন্ডিয়ান ট্রাইবেল ভেরি নাইস। আপনার সাথে যখন স্পিকার দেখা করতে আসলো, ওদের স্পিকার কি বিড়লা নাকি নাম, উনি তখন আপনাকে মোদির ইনভিটেশন হ্যান্ড ওভার করলেন। কি ইনভিটেশন? যে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে সবাইকে নিয়ে আমাদের এখানে অতিথি হয়ে আসেন। দাওয়াত দিল, আপনি ওইটাকে নিয়ে কোনো কিছু করলেন না। তারপরে আপনাকে বললো যে বিমস্টেকে আপনি চেয়ারম্যান, বিমস্টেকে রিপ্রেজেন্ট বিমস্টেক ইন ব্রিক্স। আপনি বললেন আরে আমি বিমস্টেকের চেয়ারম্যান কিসের, আমি সব হচ্ছে বড় তো, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি তো প্রাইম মিনিস্টার হিসাবে দেন নাই। তারেক সাহেব নিজে তো বলেন না, এগুলি ওনার লোকজন ওনাকে বুঝ দিয়েছে। তো ঠিক আছে, তা প্রাইম মিনিস্টারই তো যিনি হবেন তিনি তো চেয়ারম্যান হবেন। আজকে যদি উনি না থাকেন প্রাইম মিনিস্টার, যদি মোহসিন রশিদ প্রাইম মিনিস্টার হয়, তাহলে মোহসিন রশিদ উইল বি দ্য চেয়ার অফ বিমস্টেক যতক্ষণ পর্যন্ত নতুন চেয়ার না হয়। এটা তো দেশের উপরে এটা থাকে, আপনি ওইটা করলেন না। আপনি এখানে বলা হলো যখন যে আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবে দাওয়াত না দিলে আপনি যাবেন না। দীনেশ বেচারা দৌড় দিয়ে দিল্লি গেল, মোদী সাহেবকে বলল যে আপনি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাইল্যাটারাল ভিজিটে একটা দাওয়াত দেন। সাথে সাথে তারা দাওয়াত পাঠিয়ে দিল আপনাকে আপনাকে যে ঠিক আছে তাহলে বাইল্যাটারাল, কিন্তু তাদের একটা অসুবিধা হচ্ছে যে আপনাকে এই ডেটস গুলির মধ্যে আসলে ভালো হয়, বিকজ মোদী সাহেব থাকবেন না, ওনার কমিটমেন্টস আছে। উনি এসসিও তে যাবেন, সেখান থেকে আসার পর ব্রিক্স আছে, ব্রিক্স এর পর উনি জেনারেল অ্যাসেম্বলি, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে চলে যাবেন। আমার প্রধানমন্ত্রীও যাচ্ছেন জেনারেল অ্যাসেম্বলিতে বোধহয় 21শে সেপ্টেম্বর। তো এই জন্য একটা ঠিক করা হলো যে এই তারিখে। এখন আপনি আর কি চান? আপনি আপনি তো মোটামুটি ইন্ডিয়ার মুখের উপরে জুতা খুলে মাইরা দিচ্ছেন, আপনি জুতা খুলে মাইরা দিচ্ছেন বেটা, কি মনে করস তোরা? আমরা এত ইম্পর্টেন্ট দেশ, আমরা তোর এখানে যাব? তো তো আপনি এই যে এইভাবে আপনি ওদেরকে যে রিজেক্ট করলেন, এরপরে তো ওরা আপনাকে ইনভাইটও করবে না। আর আপনি যখন যাবেন যে আমাকে, আপনার ডিসেম্বরে ধরেন পানির চুক্তি লাগবে, আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে গঙ্গার পানি, ওরা বন্ধ করে দেবে, ওরা দেবে না, আপনাকে ঘুরাবে। আপনি গেলে এই ভিজিটটা কত ইম্পর্টেন্ট ছিল, আপনি গিয়ে গঙ্গা চুক্তির ব্যাপারে আলাপ করতেন, এনভায়রনমেন্টের ব্যাপারে আলাপ করতেন, আপনি ট্রেডের ব্যাপারে আলাপ করতেন, আপনি মাল্টিল্যাটারাল যে জিনিসগুলি আছে সেটা নিয়ে আলাপ করতেন, চায়নার ব্যাপারে নিয়ে আলাপ করতেন, সব সুন্দর করে আপনি আলাপ করে যে প্রবলেমস গুলি ছিল ওইগুলি আপনি সর্ট আউট করতে পারতেন। পরে টেকনিক্যাল টিমস বা ব্যুরোক্রেটসরা বসে এগুলি ইয়ে করতো, আর একটা গুডউইল ক্রিয়েট হতো। গুডউইলটা তো আপনি নষ্ট করে দিয়েছেন। আবার এদিকে আমাদের এখানে যারা রাজনীতি করে ওরা বলে যে ইন্ডিয়া তো আমাদেরকে পাত্তাই দেয় না, ইন্ডিয়া তো শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে কথা বলতে চায়, আর ওদেরকেই তারা মনে করে যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো আপনাকে যখন তারা চেষ্টা করে
যখন আপনাকে বলে তখন আপনি গেলেন না। এখন সিমিলারলি আমার প্রাইম মিনিস্টার বেচারাকে কি বুদ্ধি দিছে না দিছে ব্যুরোক্র্যাটসরা, স্পেশালি যে খলিলুর রহমান আছে, একটা মন্ত্রী আছে না আমাদের, খুব ইন্টেলিজেন্ট মন্ত্রী, সবসময় ফার্স্ট হয়েছে, বুঝছেন? সে এখন নিজেকে মনে করতেছে যে আমি খুব বিরাট কিছু হয়ে গেছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। নো, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট আপনি হয়েছেন বিকজ দ্যাট ইজ অলসো এ গিফট অফ শেখ হাসিনা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন যে আমরা, ডিসিশন মানে ফরেন অফিসে তো এই জিনিসগুলি আছে যে আমরা ইলেকশন করব, বিকজ এই রিজনটা এখন আমার রিজনে আসছে, আমি ইলেকশন করব। দিস ওয়াজ শেখ হাসিনার ডিসিশন, দিস নট ইউর ডিসিশন, দিস নট ইউনুসের ডিসিশন। এখন যিনি ফরেন মিনিস্টার আছেন, ওখানে যদি আমি থাকতাম, আপনি থাকতেন, তাহলে আপনি জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন জিততেন। সেখানেও যদি প্যালেস্টাইন উইথড্র না করতো তো আপনি জিততে পারতেন না, বিকজ প্যালেস্টাইন উইথড্র করাতে হয়েছে, ইন ব্লক মুসলিম ভোটস পেয়েছেন। আপনি কি হয়ে গেছেন আপনি? এখানে শেখ হাসিনাকে কৃতিত্ব দেবো কেন? শেখ হাসিনার ডিসিশন ছিল যে বাংলাদেশ এর পরের বার প্রতিদ্বন্দ্বিতা করবে, বাংলাদেশ থেকে প্রার্থী হবে। কিন্তু বলে কি এটির জন্য ডক্টর খলিল কিংবা এই সরকারের যে নেগোসিয়েশন বা বিভিন্ন জায়গায় যোগাযোগ, এটা কি এই কৃতিত্বটা কি আমরা এই সরকারকে দেবো নাকি শেখ হাসিনাকে দিব? না, এই সরকারের কথা না, কথা হচ্ছে যে ডিসিশন, যে আমি যেহেতু এই রিজনে এবার হবে, এই রিজন থেকে হবে এবার, তাহলে সে যদি বলতো যে না আমি করব না, তাহলে এই সরকার এসে করতো কি করতো না সেটা তো আমি জানি না, হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে তো আমি বলবো যে শেখ হাসিনা যদি এই ডিসিশনটা না নিতেন, এই ডিসিশন তো সবখানে রেকর্ডে করা আছে, বলা আছে দ্যাট উই উইল কন্টেস্ট। এখন ধরেন যদি শেখ হাসিনা চলে যাওয়ার পর প্যালেস্টাইন যদি কন্টেস্ট করতো, তাহলে তো আপনি ইন ব্লক মুসলিম 59 ও 52 কান্ট্রিজ এর ভোট পেতেন না, আপনি ওইটা ডিভাইড হয়ে যাবে, ওইগুলি মোস্টলি চলে যেত, অ্যাটলিস্ট দি আরব লীগের যে ভোটস গুলি ছিল ওইগুলি প্যালেস্টাইনের কাছে চলে যেত, আপনি হেরে যেতেন। আপনার তো ডাইরেক্ট হয়েছে সাইপ্রাসের সাথে, ইন ব্লক মুসলিম ভোটস পেয়ে গেছেন। চারটিখানি কথা না যে আপনি এই 52 বা 53 কান্ট্রিজ এর মোটামুটি সব কান্ট্রিজ এর ইন ব্লক ভোট পেয়েছেন, যার জন্য আপনি জিতেছেন। ভারত তো আসবো, তার আগে আপনি বলছিলেন যে শেখ হাসিনার সরকারের সময় যা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যতটুকু যা উন্নয়ন হয়েছিল শেখ হাসিনার সরকারের সময় হয়েছে, তারপরে ডক্টর ইউনূসও কিছু করতে পারেনি, এই সরকারও কিছু করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার তো কথায় কথায় বিদ্যুতের কথা বলা হোক, অর্থনীতির কথা বলা হোক, শিল্প কলকারখানার কথা বলা হোক, তারা সবসময় বলছে যে শেখ হাসিনার থেকে যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পাওয়া হয়েছে এটি রিকভার করতে সময় লাগবে। অর্থমন্ত্রী বলছেন 2 বছর সময় লাগবে, বাণিজ্য মন্ত্রী একই কথা বলছেন, বিদ্যুতের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে যে 2 বছর আগে উন্নত হবে না। কিন্তু আমরা দেখলাম যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ বা দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদরা তারা বললেন যে শেখ হাসিনা অর্থনীতি যেখানে রেখে গিয়েছিলেন, ইউনূস সরকার তার চেয়ে বাজে অবস্থা রেখে গেছে। বর্তমান সরকার কিন্তু ইউনূস সরকারের কিছুই টানছে না রেফারেন্স হিসেবে, নেগেটিভ সাইড থেকে অন্তত। তাহলে আসলে আজকের যে অবস্থান, 6 মাসে সরকার আসলে কতটুকু করতে পারে? বর্তমান সরকার হয়তো 6 মাসে সবকিছু পরিবর্তন করা সম্ভব না, কিন্তু উদ্যোগটাও বা কতটুকু নেওয়া হয়েছে? আর শেখ হাসিনা সরকারকে কেন মানে কথা কথায় তাদের এক্সাম্পল দেওয়া হচ্ছে, তাদের কারণে এই অবস্থা? দেখেন, এইটা করছে বিকজ এই সরকার ইজ ভার্চুয়ালি এ কন্টিনিউয়েশন অফ দ্য ইউনূস সরকার। কন্টিনিউয়েশন বলবো আমি, দে মাইট বি ইলেক্টেড, সেটা ঠিক আছে, ওরা জিতেছে ইলেকশন, আমার অভিনন্দন তাদের জন্য, কিন্তু শেখ হাসিনাকে বলে কি লাভ? রাস্তায় গিয়ে একটু কথা বলেন না জনগণের সাথে। তারা তো বলে যে আমাদের এই সংকট ছিল না কারেন্টের, তারা বলে আমাদের তো পানির সংকট ছিল না, তারা তো বলে যে আমাদের গ্যাসের সংকট ছিল না, আমাদের কাছে তো সবকিছু ছিল। তাই হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পর, ইউনূস আসার পর এই যে সংকট সৃষ্টি, তখনও এত হয় নাই, হঠাৎ এই গভর্নমেন্ট আসার পর যে সংকটটা সৃষ্টি হয়েছে গ্যাসের আর তেলের আর ইসের, এটা তো তখন হয়নি। এখন আপনি বলবেন যে ইরান, আপনি বলবেন ইউক্রেন, কত কথাই বলবো আমরা। তো এইগুলি তো আপনি যদি ভালোভাবে আপনার ফরেন অ্যাফেয়ার্স চালান, তাহলে আপনার কাছে এত মজুদ আছে, এই ডিজেল টিজেল বা পেট্রোকেমিক্যালস চায়নার কাছে, আপনি তো চায়নার থেকে কিছু নিতে পারতেন।
আপনি তো ওদিকে যান নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ পলিসি। নাম্বার টু, আপনি ইরানকে তো আপনি ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে ইরান আপনাকে হেল্প করবে, আপনি তো ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। ইউ সাপোর্টেড দি আমেরিকান কজ শুরুর দিকে। তো আপনি যে এইগুলি করলেন, হু ওয়াজ ইউর অ্যাডভাইজার, হু ওয়াজ অ্যাডভাইজিং ইউ? আপনি বলে দিলেন যে শেখ হাসিনা ইজ ইররেলেভেন্ট। এখন তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ইজ দি মোস্ট রেলিভেন্ট পার্সন ইন দিস কান্ট্রি নাও। এবং এবং খালি এই দেশে না, ইন্টারন্যাশনালি শি হ্যাজ বিকাম ভেরি রেলিভেন্ট। আন্তর্জাতিক ভাবে সে রেলিভেন্ট হয়ে গেছে, যেখানে আপনার পৃথিবীর মিডিয়া, মেইন মিডিয়া যেগুলি, বড় বড় মিডিয়া, সবাই আগ্রহের সাথে অপেক্ষা করেছিল শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটার জন্য। বুঝি? তো এসব কথা বলে লাভ নেই, আর শেখ হাসিনাকে কিছু বলে লাভ নেই। আপনি করতে পারছেন না। আপনার আপনার মন্ত্রী যিনি ফাইন্যান্স মিনিস্টার বলেছেন এইগুলি সর্ট আউট করতে 2 বছর লাগবে। 2 বছরে পিটা মাইর দিয়া আপনাকে বের করে দেবে। আপনি আছেন কোথায়? এইগুলি তো আর্জেন্টলি কিছু করতে হবে আপনাকে। পাওয়ার সেক্টরে কেন এসব? আপনি কি আদানির এখানে যে প্রবলেম আছে, সলভ দ্যাট প্রবলেম, সো দ্যাট ওইটা আমাদের যেন গ্রিডে আসে। আপনার এখন নিউক্লিয়ারটাও, এটা তো শেখ হাসিনা ঠিকঠাক করে গিয়েছে, যদিও নিউক্লিয়ার পাকিস্তান সময় শুরু হয়েছিল, তারপরে হয় নাই এখানে পলিটিক্যাল ইসের জন্য, এজিটেশনের জন্য। বাট এরপরে তো শেখ হাসিনার গভর্নমেন্টই এইগুলি রাশিয়ার সাথে বসে ঠিকঠাক করেছে। ইট ইজ নাও রেডি। আপনি নেন গ্রিডে। আপনি সবাই আঙ্গুল করবেন আর বলবেন আমাকে, আপনি বলবেন শেখ হাসিনা কারাপশন করেছে, একজনকে দিয়ে সামিটকে দিয়েছে, সামিট যদি কাজ করছিল, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওয়াই আর ইউ এগেইনস্ট সামিট? আপনি সামিটকে এসে বলেন, টেক হেল্প ফ্রম সামিট, হেল্প নেন। আপনার মানুষ তো আপনার এইসব কথা যে ব্যাংক লুট হয়ে গেছে, অমুক লুট হয়ে গেছে, রিক্সাওয়ালা এগুলি বোঝে না। গ্রামের লোক এগুলি শুনতে রাজি না। যারা চায়ের দোকানে টঙ্গে বসে চা খায়, ওরা এগুলি শুনতে রাজি না। তারা তো ডেলি মেহনত করে সন্ধ্যের সময় গিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চায় 4টি ভাত খেয়ে। তো আপনার এইসব কথা লোক শুনতে রাজি না। পিপল আর টকিং। আর আপনার মন্ত্রী বলে 2 বছর লাগবে। হি ইজ অ্যান ইনএফিশিয়েন্ট মিনিস্টার। খুসরু ইজ অ্যান অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট মিনিস্টার। তো আপনি আপনি এই ইনএফিশিয়েন্ট লোককে আমি কি বলবো? সে 6 মাস হয়ে গেছে সে মন্ত্রী আছে, সে স্টক মার্কেট ঠিক করতে পারে নাই। সে রেগুলেশন গুলি ডিরেগুলেট করে নাই স্টক মার্কেটকে, যে স্টক মার্কেট ঠিক হবে। স্টক মার্কেট ঠিক হলে যে জিনিসটা হবে, যে সাংঘাই স্টক এক্সচেঞ্জ, যাদের সাথে আমরা স্টক মার্কেটে আমাদের পার্টনারশিপ আছে, ওরা হয়তো কিছু কাজ করতে পারবে। আমরা হয়তো এক পর্যায়ে ক্রস বর্ডার ট্রেডিং কিভাবে হয়, আমাদের ফরেন এক্সচেঞ্জ কিভাবে আমরা করব, আমাদের এখানে বাড়াতে হবে। ইউনুসের সময় একটা আইপিও আসে নাই, নট এ সিঙ্গেল। তো আপনার মানুষ তো স্টক মার্কেট কে দেখে যে স্টক মার্কেটের কি পজিশন আছে। আপনি এখন পর্যন্ত রেগুলেশনস গুলি ঠিক করতে পারেন নাই, যেগুলি ব্যবসায়ীদের দরকার। আপনার ইনকাম ট্যাক্স ঠিক করতে হবে, আপনাকে ভ্যাটটা ঠিক করতে হবে। আপনি কি পেরেছেন? আপনি উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নেন নাই। আপনি যদি খালি প্রোটোকল নিয়ে ঘুরতে থাকেন আর এদিক ওদিক বক্তৃতা দিতে থাকেন, তাহলে তো দেশ এগোবে না। দেশ উইল নট প্রসপার। খুব গভীর সংকট আছে। আমি একটু স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে বিচার ব্যবস্থা প্রসঙ্গ এসেছে, অর্থনীতি প্রসঙ্গ এসেছে, কূটনীতি বিষয় এসেছে, রাজনীতি প্রসঙ্গে এসেছে, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয় সম্ভবত আসেনি। যাই হোক, আমি এই সবকটা মিলিয়ে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা জনিত অবস্থা, অর্থনীতি, বাণিজ্য বা কিংবা কূটনীতি, রাজনীতি, এই সব জায়গা থেকে মানে আসলে বিএনপির এই 6 মাসের অর্জনটা কি? মানে বিএনপির মাধ্যমে আমাদের অর্জনটা কি? মানে কোনো প্লাস কিছু পাওয়া যাচ্ছে কিনা? আমি এক একটা করে বলি। ল এন্ড অর্ডারে তো প্রত্যেকদিন অবনতি হচ্ছে, ওইখানে আমি ওনাকে কি অর্জন দেব? আজকেও মব সৃষ্টি হচ্ছে, আজকেও মব সৃষ্টি হচ্ছে। আজকেও আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাসায় যে ফুল দিতে যায়, আপনি মব সৃষ্টি হয়, ওখানে শত শত পুলিশ দাঁড়ায় থাকে, কেউ ইন্টারভিউ করে না। কি বঙ্গবন্ধুর নামটা কি ব্যান হয়ে গেছে? বা বঙ্গবন্ধুর
প্রপার্টিটা কি আপনার প্রপার্টি হয়ে গেছে, সরকারি প্রপার্টি হয়ে গেছে? ওইটা তো একটা ট্রাস্টের প্রপার্টি। ওইখানে যদি কেউ ফুল দিতে চায় আপনি কেন বাধা দেবেন? আপনি জয় বাংলা বলার জন্য আপনি কেন কাউকে জয় বাংলা না? আপনার বাবাও তো জয় বাংলা স্লোগান দিয়েছেন যখন উনি সেক্টর কমান্ডার ছিলেন, বিকজ জয় বাংলা ওয়াজ আওয়ার ওয়ার স্লোগান। জয় বাংলা বললে মানুষের মধ্যে একটা ভয় আসতো যারা আপনার বিরুদ্ধে ছিল বা যারা আমাদের দুশ্মন ছিল। সো আপনি এখন জয় বাংলা বললে আপনি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, পুলিশ কোনো কথাই বলে না। সো এইটা গেল ল এন্ড অর্ডার। এখন আপনি আসেন ব্যবসায়ীদের, ব্যবসায়ীদের অনেক কমপ্লেন্টস আছে। আপনি ব্যবসায়ীদের সাথে বসে আপনি কি ওই কমপ্লেন্টস গুলি কি আপনি রিজলভ করতে পেরেছেন? আপনি ওদের অনেক আছে, শোনেন না একটু ওদের কথা, বসেন না। আপনি বসেন, আপনার অর্থমন্ত্রী কি, আপনি অর্ডার দেবেন অর্থমন্ত্রীকে। আপনার ইনফ্রাস্ট্রাকচারে কি প্রবলেম আছে? খালি এই কথা বললে হবে যে হাসিনা লুট করে নিয়ে গেছে, হাসিনার সময় অনেক কারাপশন হয়েছে, হাসিনা যে এক্সপ্রেসওয়ে বা পদ্মা ব্রিজ বা যে কোনো কাজই করেছে এরকম 4টা করতে পারতাম, 10টা করতে পারতাম, করে দেখান, একটা করে দেখান। একটা করেন না, চেষ্টা করেন প্লিজ। আপনাকে তো আপনার, আপনি তো মনে করছেন যে চায়না আপনাকে করে দেবে। চায়না আপনাকে কিছু করে দেবে না, বিকজ ট্রাস্ট ডেফিসিট আছে, আপনার উপরে ট্রাস্ট ডেফিসিট। আপনি আমেরিকার পিছে দৌড়াচ্ছেন, চায়না ডাজ নট ট্রাস্ট ইউ, ইন্ডিয়া ডাজ নট ট্রাস্ট ইউ। এখন আপনি ইন্ডিয়াকে একটা জুতা মেরে দিয়েছেন ওদের মুখে, ওরা আপনাকে কখনোই ট্রাস্ট করবে না, নাম্বার 1। নাম্বার 2, ব্রিক্স কনফারেন্সে আপনি গেলেন না। আপনি গেলে অ্যাটলিস্ট এখানে আপনি দেখতেন যে কি হচ্ছে, আপনার ইমেজটা বাড়তো। আপনি সেখানে সাইড লাইনসে বড় বড় নেতাদের সাথে কথা বলতে পারতেন। রাশা, আপনি ওর সাথে যদি কথা হতো আপনি তেল নিয়ে কথা বলতে পারতেন। আপনার ব্রাজিল ছিল, ওদের সাথে আপনার কথা হতে পারতো, ওইখানে সয়াবিন টয়াবিন নিয়ে আপনি কথা বলতে পারতেন, আপনার কটন নিয়ে কথা বলতে পারতেন। আপনার সাউথ আফ্রিকা আছে, ওদের এখানে কটন টটন হয়, ওইগুলি নিয়ে এরকম যারাই আছে ওইখানে 10-11টা। ইরান আছে, তেলের কথা আপনি ইরানের সাথে কথা বলতে পারতেন, ফার্টিলাইজারের কথা আপনি বলতে পারতেন ওদের সাথে, ওরা ওদের সাথে সাইড লাইনে বসতেন। কিন্তু আপনি এখন বলবেন যে ওইখানে গেলে ইরানের সাথে বসতে পারবো না, বসলেই আমেরিকা রাগারাগি করবে। আরে আমেরিকা রাগারাগি কি করবে? এখন এই এই যে বে অফ বেঙ্গল নিয়ে তো আমাদের দ্বন্দ্ব এখন ইন্ডিয়া ভার্সেস আমেরিকাও আছে, চায়না ভার্সেস আমেরিকাও আছে, দ্বন্দ্বটা এখানে গেছে। 6 মাস পূর্তি উপলক্ষে যে সংবাদ সম্মেলনটি সরকারের পক্ষ থেকে করা হলো, আমরা দেখলাম যে দলের মহাসচিব ছিলেন রুহুল কবির রিজভী সাহেব, কিন্তু তিনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে একজন পড়ে কিনা আমি জানি না। অর্থমন্ত্রী নেই, বাণিজ্য মন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, বা আরো বড় বড় মিনিস্ট্রির পররাষ্ট্র মন্ত্রী থাকতে পারতেন, কিংবা পরিকল্পনা মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু আমরা এখানে দেখলাম যে এটি মূলত প্রধানমন্ত্রীর সম্ভবত শিক্ষা বিষয়ক উপদেষ্টা, নাকি প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তিনি সহ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা, রুহুল কবির রিজভী সহ তথ্যমন্ত্রী ছিলেন, এই মোটামুটি কয়েকজন। আপনার কি মনে হয় যে এটি দায়সারা গোছে কোনো সংবাদ সম্মেলন, বা প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হওয়া উচিত ছিল কিনা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে? আমি আমি যেটা দেখছি এখন যে ওই মাহদি আমিন বা হোয়াট এভার দ্যাট জেন্টলম্যানস নেম ইজ, এটা তো ওনার লন্ডনের ব্যাগেজ। হ্যাঁ, হ্যাঁ, লন্ডনের প্যাকেজ। লন্ডনের ব্যাগেজ। তো এখন লন্ডনের ব্যাগেজ কত ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনি দেখেন, যে সে সংবাদ সম্মেলন করে আপনাকে 6 মাসের ইয়ে দিচ্ছে। ওই মোটামুটি সে ডাস্টবিন এর মতন হয়ে যাবে। ওই যে ডাস্টবিন একটা ছিল না সরকারের পক্ষে স্পিন করতে জিনিস, হোয়াট এভার ইজ নেম ইজ, ওকে তো সবাই জানে, বাংলাদেশে বিদেশে সবাই ডাস্টবিন হিসাবেই জানে। সো উনিও ডাস্টবিন হয়ে যাবেন, বিকজ এইখানে তো আপনাকে ইম্পর্টেন্ট কাউকে দেওয়া উচিত ছিল, লাইক খুসরু সাহেব ছিলেন, অথবা সালাউদ্দিন সাহেব এসে কিছু বলতেন, যারা মন্ত্রী পর্যায়ে ওইখানে আছেন, ফুল ক্যাবিনেট মিনিস্টার, যাদের কাছে ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে। আপনি ল অ্যান্ড অর্ডার সালাউদ্দিন সাহেবের কাছে ছিল, এখন যদি অ্যানি সাহেবের কাছে যদি গিয়ে থাকে গিয়েছে। সো এই জিনিসগুলি তো ওদের বলতে হবে। বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিল? ওয়ার ইজ দ্য বিদ্যুৎ মন্ত্রী? যে বিদ্যুৎ মন্ত্রী আজকে ক্রাইসিসের মেন সেন্টার পয়েন্ট, হু হ্যাজ টু রিজলভ দিস ক্রাইসিস, হ্যাঁ, গ্যাস হোক বিদ্যুৎ হোক, ওই সে কোথায়? সে এসে বলে না কেন যে 6 মাসের আমরা কি অর্জন করেছি? সে এসে বলে না কেন যে আচ্ছা ঠিক আছে, পাবলিকের কনফিডেন্স নিয়ে বলুক যে দেখেন আমার এই সমস্যা হয়েছে,
আমরা এইভাবে করছি, এইভাবে করছি। আপনি প্রিভিয়াস গভর্নমেন্টকে গালাগালি করলে আর ওই মাঝখানে সেই যিনি ধরনের আছেন কোনো ওনাকে বাদ দিয়ে, পরিকল্পনার কথা তো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে আগের সরকারের দোষ আর আমাদের 2 বছর লাগবে, এই 2 বছর সবাই উচ্চারণ করছে। আমি একটু শেষ পর্যায়ে একটু প্রশ্ন করি, আহ কি হতে যাচ্ছে বা এইভাবে চললে আসলে সামনে কি ওয়ে আছে? আপনি তো এর কথার মধ্যে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, কাদের কাদের সাথে বসা উচিত, কি করা উচিত, পরামর্শ কি দিয়েছেন। যদি সেইভাবে আমরা পজিটিভ কিছু না দেখি, মানে বিভিন্ন উদ্যোগের জায়গা থেকে, তাহলে কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে, যদি ছোট্ট করে 30 সেকেন্ডে বলতেন। দেখেন ক্রাইসিসে আমরা আছি, এই গভর্নমেন্ট ক্রাইসিসেই থাকবে, আর বড় ক্রাইসিস ফেস করবে when শেখ হাসিনা decides to come. সিরিয়াস ক্রাইসিস হবে এই গভর্নমেন্টের জন্য, একদম, আই এম টেলিং ইউ, দে উইল বি সুয়েপ্ট অ্যাওয়ে। এই হচ্ছে অবস্থা।